প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের বাড়িতে ভালোই আছো এবং সুস্থ আছো। কারণ করোনা পরিস্থিতির কারণে সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বই এখন অনেকটা আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা জানি না কখন আমরা ঘর হতে বের হতে পারবো। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আমরা যেন গোটা বিশ্বের মানুষ যেন খুব দ্রুতই এই করোনা পরিস্থিতি থেকে পরিত্রাণ পাই, আমরা যেন রক্ষা পাই। তোমরাও দোয়া করো সবার জন্য। তারপরও যেহেতু আমাদের পড়ালেখা বন্ধ করার সুযোগ নেই, আমরা তাই তোমাদের সামনে আজকে তোমাদের ব্যাংকিং ও বিমা, তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা যে বইটা আছে সে বইটার দ্বিতীয় পত্র যেটা ছিল আমাদের ব্যাংকিং ও বিমা, সেই ব্যাংকিং ও বিমার তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা আজকে 14তম চ্যাপ্টার, যেটা তোমাদের সিলেবাসের সেই 14তম চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখছো আমরা বোর্ডে লিখেছি 14তম চ্যাপ্টার হচ্ছে আমাদের বিবিধ বিমা। আমরা এর আগে তোমার সাধারণ বিমা নিয়ে আলোচনা করেছি, তারপরে জীবন বিমা নিয়ে আলোচনা করেছি, নৌ বিমা নিয়ে আলোচনা করেছি, তারপরে অগ্নি বিমা নিয়ে আলোচনা করেছি। তাহলে এই বিমাগুলো ছাড়াও আমাদের তাহলে আর একটা ধরনের বিমা আছে, সেটা হচ্ছে আমার বিবিধ বিমা। প্রথমে একটু আলোচনা করতে চাই যে বিবিধ বিমাটা মূলত কি জিনিস। আমরা যে বিমাগুলোর কথা বললাম ওগুলো ছিল বিশেষায়িত বিমা ও বিশেষ বিশেষ ক্ষেত্রের জন্য বিমা। তাহলে আমরা বিবিধ বিমা বলতে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে জীবন বিমা বা তোমার কি বলে সাধারণ বিমা বা অগ্নি বিমা বা নৌ বিমা ছাড়া অন্য যে বিমাগুলো আছে, অন্য যে বিভিন্ন ক্ষেত্রে যে বিমাগুলো আছে সেই বিমাগুলোকে আমরা মূলত বলবো হচ্ছে তোমার কি বলে বিবিধ বিমা। আমরা আজকে কয়েকটা বিবিধ বিমার কয়েকটা বিশেষায়িত বিমা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে দুর্ঘটনা বিমা, দ্বিতীয়ত হচ্ছে মোটর গাড়ি বিমা বা মোটর সাইকেল বিমা, তৃতীয়ত হচ্ছে তোমার শস্য বিমা, দেন ডাক জীবন বিমা, এবং সবার শেষে আমরা আলোচনা করার চেষ্টা করব গোষ্ঠী বিমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুর্ঘটনা বিমা যদি কথা বলতে চাই, আমরা নামটা দিয়ে বুঝতে পারি দুর্ঘটনা বিমা। তার মানে কোন দুর্ঘটনাজনিত কারণে যে বিমার উৎপত্তি বা দুর্ঘটনাজনিত কারণে যে বিমা করা হয় আমরা মূলত সেইটাকে আমরা বলছি দুর্ঘটনা বিমা। আর কিন্তু কয়েকটা বিশেষভাবে ভাগ করা হয়েছে। দেখো, একটা হচ্ছে দুর্ঘটনাজনিত মৃত্যু বা অবশ্যতা, দেন হচ্ছে তোমার নির্দিষ্ট বা সকল ধরনের রোগ বা অসুস্থতার জন্য বিমা, আরেকটা হচ্ছে তোমার হাসপাতাল ও চিকিৎসা বিমা। আমরা একটা একটা আলোচনা করি। আমরা দেখি প্রথমটা যদি দেখি তাহলে দুর্ঘটনাজনিত মৃত্যু বা অবশ্যতা। আমাদের নিজের প্রয়োজনে, ব্যক্তিগত বা পারিবারিক বা সামাজিক যে কোনো প্রয়োজনে আমাদেরকে সবসময় পথে রাস্তায় যাতায়াত করতে হয়, এবং এই যাতায়াত করতে গিয়ে আমাদের অনেক সময় দুর্ঘটনায় পড়তে হয়, বা আমরা যাতায়াত না করলেও আমরা বাড়িতে থেকে বসেও কিন্তু কোনো না কোনো দুর্ঘটনায় পড়তে পারি। তাহলে এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যে বিমাগুলো করছি সেটা আমরা দুর্ঘটনা বিমা বলেছি, এটা আগেও বলেছি আমরা। তাহলে এটাতে দুটো জিনিস আছে। একটা, দুর্ঘটনার ফলে যদি আমাদের কোনো মৃত্যু হয় তাহলে সেই মৃত্যুর জন্য যে বিমা, অর্থাৎ দুর্ঘটনা ঘটে গেলে যদি কোনো মৃত্যু হয়ে যায় তাহলে মৃত্যুর কারণে যদি বিমাকারীকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বা বিমা কোম্পানিগুলো যদি বিমাকারীকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা। আর অবশ্যতা বিমা কি? অবশ্যতা হচ্ছে দুর্ঘটনার কারণে যদি কোনো একটা বিশেষ অঙ্গ বা একাধিক অঙ্গ যদি অবশ হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা বিকল হয়ে যায় বা পঙ্গু হয়ে যায়, তাহলে যদি ওই ধরনের ক্ষেত্রে যদি বিমা গ্রহীতাকে বিমাকারী ক্ষতিপূরণের প্রতিশ্রুতি প্রদান করে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে তোমার অবশ্যতা বা দুর্ঘটনাজনিত অবশ্যতা বিমা। তাহলে একটা হচ্ছে মৃত্যুর জন্য, আর একটা হচ্ছে তোমার
কোনো বিশেষ কোনো অঙ্গহানি বা অবশ যদি হয়ে যায় তার জন্য। এবার আসি নির্দিষ্ট কোনো রোগ বা সকল রোগের বা অসুস্থতার জন্য যে বিমা, এটা আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কি বলে ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি। আমরা এখন একটা ভয়াবহ ব্যাধিতে সবাই আক্রান্ত হচ্ছে, আমরা নিজেও জানি না, যার কোনো প্রতিষেধক নাই, এবং যেটার কারণে আমরা একরকম ঘরে তালাবদ্ধ অবস্থায় বন্ধ আছি, যেটাকে আমরা করোনার কথা বলছি। ঠিক এরকম অনেক অসুখ আছে, যে অসুখগুলোর জন্য অনেক ধরনের ক্ষতি হতে পারে। আমরা অনেক সময় কাজ করতে পারি না, অবশ হয়ে যায় বা আমরা অচল হয়ে যাই। এই ধরনের কারণে যদি আমাদের কোনো বীমা করা হয়, তাহলে সেটা হচ্ছে আমরা সেটাকে বলবো নির্দিষ্ট কোনো রোগের জন্য অথবা সকল রোগের জন্য, একটা বিশেষ কোনো নির্দিষ্ট কোনো অসুখের জন্য। সাপোজ আমরা যদি বলি ক্যান্সার, আমরা ক্যান্সারের জন্য যদি কোনো বীমা করে থাকি, তাহলে সেটাকে আমরা বলবো ক্যান্সারের বীমা। অথবা যে কোনো অসুখ হোক, যে কোনো ধরনের অসুখ, সকল অসুখ যদি হয়, যে অসুখগুলোই হোক না কেন, সব অসুখের জন্য আমরা যদি বীমা করি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার সকল অসুস্থতার জন্য বীমা। এর কি বীমা করবো আমরা? মূলত আমরা এখানে যেটা বীমা করবো সেটা হচ্ছে এই অসুখগুলো হলে আমাদের যে খরচ হবে, সেই খরচ নির্বাহের জন্য, বা এই অসুখকালীন সময় আমরা যদি কোনো বিপদে পড়ি, আমরা যে আর্থিক অসচ্ছলতায় পড়ি, আমরা যে বিপদের মুখে পড়ি, ক্ষতির মুখে পড়ি, সেই ক্ষতি পূরণের জন্য বীমা করা হচ্ছে। আমরা লাস্টে আসি হচ্ছে তোমার হাসপাতাল ও চিকিৎসা বীমা। এটা হচ্ছে আমরা কোনো অসুখের জন্য যদি চিকিৎসা করতে হয়, আমরা ওই ক্ষতি কি বলে যে নির্দিষ্ট বা সকল অসুস্থতার জন্য যদি একটা বিশেষ কোনো কারণে যদি আমাদের অন্য কোনো কারণে আমাদের হাসপাতালে ভর্তি হতে হয় বা চিকিৎসা করতে হয়, তাহলে এই চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য বা হাসপাতালের ব্যয় নির্বাহের জন্য যে বীমা করা হবে, আমরা সেটাকে বলছি হাসপাতাল ও চিকিৎসা বীমা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মোটামুটি দুর্ঘটনা বীমা সম্পর্কে কিছুটা হলেও আমরা ধারণা পেয়েছি। এখন আমরা চলে যাব হচ্ছে তোমার মোটর গাড়ি বা মোটর সাইকেল বীমা। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে মোটর গাড়ি বা মোটর সাইকেল বীমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পথে ঘাটে মোটর সাইকেল নিয়ে বের হই বা মোটর গাড়ি নিয়ে বের হই, এই মোটর গাড়ি বা মোটর সাইকেলের জন্য যে বীমা করা হবে সেটা হচ্ছে আমাদের মোটর গাড়ি বা মোটর সাইকেল বীমা। প্রথমত এটা আমরা তিনটে ভাগে ছোট ছোট আমরা একটু ছোট আইকন দিয়ে রাখছি, একটু খেয়াল করো। একটা হচ্ছে আইনি বীমা, একটা তৃতীয় পক্ষ বীমা, আর একটা হচ্ছে সার্বিক বীমা। আচ্ছা, আমরা একটু যদি কথা বলতে চাই, আইনি বীমা মানে কি তোমরা জানো অথবা জানো না, যে আমরা মোটরসাইকেল যাদের আছে বা মোটর গাড়ি যাদের আছে, এই মোটর গাড়ি আমাদের সবার জন্য কিন্তু তোমার মোটর গাড়ি বীমা করাটা বাধ্যতামূলক। সেটা হচ্ছে মোটর গাড়ি যিনি চালাবেন, মোটর গাড়ি যিনি ড্রাইভার থাকবেন, বা মোটর গাড়িতে যারা আরোহী থাকবে তাদের জন্য, অথবা মোটর সাইকেলে যারা আরোহী থাকবে তাদের ক্ষতিপূরণের জন্য যে বীমা করা হবে, এটা হচ্ছে তোমার মোটর গাড়ি বা মোটর সাইকেল বীমা। এরপরে আমাদের তৃতীয় পক্ষ বীমা কি? মোটর গাড়ি বা মোটর সাইকেল, মোটর গাড়ি বা বাস বা ট্রাক যেটাই বলি না কেন, রাস্তা দিয়ে যখন চলে তখন দুর্ঘটনার কারণে অন্য কারো ক্ষতি, অন্য কারো ক্ষতি হতে পারে। এই ক্ষতিপূরণের জন্য আমরা যে বীমা করব সেটাকে আমরা বলছি হচ্ছে মূলত মোটর সাইকেল তৃতীয় পক্ষ বীমা। আর সার্বিক বীমাটা কি? তাহলে এই যে আইনি বীমা এবং তৃতীয় পক্ষের বীমা, দুটো বিষয় যখন আমরা একসাথে বীমাপত্রের মধ্যে উল্লেখ করা থাকবে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার সার্বিক বীমা। তাহলে আমাদের গেল মোটর গাড়ি বা মোটর সাইকেল বীমা। এটা কি বলছি আমরা? একটা হচ্ছে একটা সরকারের পক্ষ থেকে আইনগত বাধ্যতামূলকভাবে যে বীমা করতে হচ্ছে সেটা। দ্বিতীয়ত হচ্ছে তৃতীয় পক্ষের জন্য ক্ষতিপূরণ যদি কোনো ক্ষতি হয়, তাহলে আমরা ইচ্ছাকৃতভাবে যে বীমাটা করছি সেটা। এই দুটোকে আমরা বলছি একটা আইনি বীমা, একটা তৃতীয় পক্ষ বীমা। আর দুটোকে যদি আমরা একসাথে করি তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে সার্বিক বীমা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব হচ্ছে তোমার শস্য বীমা নিয়ে। বাংলাদেশ প্রতিনিয়ত অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় বা বিভিন্ন প্রাকৃতিক বা অপ্রাকৃতিক বিভিন্ন কারণ আমাদের
লেগে আছে। আমাদের কৃষকরা এসব কারণে অনেক ক্ষতির মুখোমুখি হয়ে থাকে। আমরা যদি দেখি আমাদের উত্তর অঞ্চলে একসময় রংপুর, কুড়িগ্রাম, ঠাকুর এই এলাকা মহঙ্গা এলাকা বলা হতো, কারণ এখানে বৃষ্টি হতো না, ভালো ফসল হতো না। আবার দক্ষিণ অঞ্চলে যদি যাই, সেখানে নদ নদীর কারণে প্রচন্ড বৃষ্টিপাত হয়, বন্যা হয় এবং সেখানে ফসল হানি ঘরে ডুবে যায়। তাহলে এই ধরনের কোনো কারণ হতে পারে, অথবা আমার যে মাঠে যে ফসল আছে সেই ফসল যদি চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, এগুলোর কারণে হতে পারে। মূলত দুটো কারণ, একটা প্রাকৃতিক কোনো কারণে অথবা অপ্রাকৃতিক কোনো কারণও আমাদের হতে পারে। যে অপ্রাকৃতিক মানে চুরি ডাকাতি, আর প্রাকৃতিক কারণ তো আমরা বলেছি যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, বন্যা ইত্যাদি কারণে আমাদের পণ্যের যে আমাদের শস্যের যে ক্ষতি হয়, সেই শস্যের ক্ষতিপূরণের জন্য আমরা যদি বীমা করি, তাহলে আমরা সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার শস্য বীমা। এইটা সর্বপ্রথম আমরা দেখো, একটু খেয়াল করো, 1938 সালে যুক্তরাষ্ট্রে কিন্তু এই ধরনের শস্য বীমা আমাদের প্রচলিত হয়েছিল। আমাদের ভারতীয় উপমহাদেশে 1985 সালে এই ভারতীয় উপমহাদেশের মতো ভারতে 1985 সালে এই বীমাটার উৎপত্তি হয় বা বীমাটা আবির্ভূত হয়। বাংলাদেশে যদিও এখন পর্যন্ত এই শস্য বীমার প্রচলন খুবই কম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শস্য বীমা কি হবে? শস্য বীমা প্রাকৃতিক কোনো কারণে যদি শস্যের কোনো ক্ষতি হয় বা অপ্রাকৃতিক কারণে যদি শস্যের কোনো ক্ষতি হয়, তাহলে কৃষক যাতে দেউলিয়ার মুখোমুখি না হয়, ক্ষতির মুখোমুখি না হয়, ক্ষতি পূরণ না করতে পারে, সেই ক্ষেত্রে এই কৃষককে রক্ষার জন্য যে বীমাটা করা হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে মূলত শস্য বীমা। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আলোচনা করব হচ্ছে ডাক জীবন বীমা। এইটা বিষয়টা তোমাদের কাছে খুবই পরিচিত। বাংলাদেশে একটা সময়ে যখন কোনো বীমা নামে কেউ কিছু জানতো না, বীমাকে চিনতো না, তখন কিন্তু ডাক জীবন বীমা প্রচলিত ছিল। মূলত ডাক জীবন বীমা, ডাক মানে সরকারি পোস্ট অফিসের মাধ্যমে যে বীমা করা হতো, আর জীবন বীমা বলতে আমরা যে নর্মালি যে জীবন বীমা বলতে যেটা জানি, স্বাভাবিকভাবে যেটা জানি, সেই জীবন বীমা আমাদের জীবনের যে মানুষের জীবনের যে ক্ষতিপূরণ, সেটা মৃত্যুজনিত বা অঙ্গহানিজনিত বা অন্য কোনো কারণে যে ক্ষতিপূরণ হতে পারে, সেই ক্ষতিপূরণের জন্য যে আমাদের বাংলাদেশের ডাক বিভাগ যে বীমা প্রচলন করেছে, সেইটাকে আমরা বলছি ডাক জীবন বীমা। এই বীমাটা প্রচলিত হওয়ার কারণ হচ্ছে এই বীমার পরিমাণটা খুবই কম। বীমার প্রিমিয়ামের পরিমাণটা, একজন বীমা গ্রহীতাকে যে প্রিমিয়ামটা দিতে হয়, এই প্রিমিয়ামের পরিমাণটা এই ডাক জীবন বীমার ক্ষেত্রে খুবই কম। ফলে এই বীমাটা বাংলাদেশে একসময় খুব প্রচলিত ছিল, যদিও এখন অনেক বীমা কোম্পানি হয়েছে, ফলে ডাক জীবন বীমা কোম্পানিগুলো কিন্তু অত বেশি, ডাক জীবন বীমা এখন আর অত বেশি প্রচলিত নয়। আমরা যদি ডাক জীবন বীমার ক্ষেত্রে দেখি, 1884 সালে সর্বপ্রথম ডাক জীবন বীমা প্রচলিত হয়েছিল এবং আমাদের ভারত উপমহাদেশে 1947 দশকে 1947 সালের দিকে এই ডাক জীবন বীমাটা প্রচলিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ডাক জীবন বীমা আমরা আলোচনা করলাম। ডাক জীবন বীমাটা তাহলে কি হচ্ছে, যে আমাদের জীবন বীমার মতোই আমাদের সরকারি পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে যে বীমাটা প্রচলিত ছিল, আমরা সেই বীমাটাকে বলছি মূলত ডাক জীবন বীমা। আচ্ছা, এবার আসি আমরা গোষ্ঠী বীমা। গোষ্ঠী বীমায় যদি আমরা যাই, তাহলে গোষ্ঠী বীমা দেখতে পাচ্ছ তোমরা। গোষ্ঠী মানে কি? একটা দল, একটা গ্রুপ। কাদেরকে গোষ্ঠী বলা হয়? সাধারণত সমজাতীয় বা সমপেশার মানুষগুলোকে আমরা বলি হচ্ছে একটা গোষ্ঠী। তাহলে একটা সমপেশা বা সমজাতীয় বা সমমনা কিছু মানুষের জন্য যদি একসাথে একটা বীমাপত্রে ওই গোষ্ঠী বা ওই গোত্রের সবার যখন বীমা করা হবে, তখন সেটাকে আমরা বলছি এটা হচ্ছে তোমার গোষ্ঠী বীমা। আমরা যেমন বলতে পারি সরকারি আজিজুল হক কলেজের সমস্ত শিক্ষক মন্ডলীর জন্য যে বীমা,
সেটা হতে পারে সব সব শিক্ষক মন্ডলী একটা বিমাপত্রের আওতায় আনা হলে সেটাকে আমরা গোষ্ঠী বিমা বলতে পারি। অথবা সারা বাংলাদেশে এই সরকারি কলেজের যত শিক্ষক আছে তাদের জন্য যদি একটা বিমা করা হয় সেটাকে আমরা গোষ্ঠী বিমা বলতে পারি। তো গোষ্ঠী বিমা হচ্ছে একই পেশার বা সমপেশার বা সমমনা বা সমজাতীয় একদল মানুষের জন্য যে বিমা করা হবে সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার মূলত গোষ্ঠী বিমা। প্রিয় শিক্ষার্থী, আমরা গোষ্ঠী বিমাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে গোষ্ঠী জীবন বিমা আর একটা হচ্ছে গোষ্ঠী পেনশন বিমা। গোষ্ঠী জীবন বিমা কি? ওই ওই একটা গোত্রের বা ওই গোষ্ঠীর মানুষের জীবনের যদি ক্ষতি হয়, জীবনের ক্ষতি হওয়ার জন্য বা জীবনের ক্ষতি যে কোনো একজনের বা সবার জীবনের ক্ষতি হওয়ার জন্য যে ক্ষতি ওই ব্যক্তি যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণের জন্য বা ওই গোত্রের যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষতিপূরণের জন্য যে বীমা করা হবে সেটাকে আমরা বলছি হচ্ছে মূলত গোষ্ঠী জীবন বীমা পত্র। আর গোষ্ঠী পেনশন বীমা কি? তাহলে সাধারণত চাকরিজীবী যারা আছে এই চাকরিজীবীদের ক্ষেত্রে এই বীমা পত্রটা বেশি প্রচলিত। যারা চাকরি করে তারা একটা সময়ে অবশ্যই তাদেরকে অবসরে যেতে হয় এবং অবসরকালীন সময়ে তাদের নিয়মিত বেতন ভাতা পায় না, ফলে ওই সময়টাতে তাদের জীবনযাত্রা স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনা করাটা খুব কষ্টকর হয়ে যায়। এই সময় এই অভাবটা দূর করার জন্য বা এই সমস্যাটা দূর করার জন্য সাধারণত চাকরিজীবীদের চাকরি করাকালীন সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ হয়তো একবারে অথবা একাধিকবারে এই প্রিমিয়ামটা নেওয়া হয় এবং তারা যখন তাদের শেষ হবে অর্থাৎ অবসরকালীন সময়ে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর পর প্রদানের জন্য অঙ্গীকার করা হয়, যেটাকে আমরা পেনশন বলে থাকি। তাহলে এই সাধারণত যারা চাকরি করে তাদের জন্য বীমাটা প্রচলিত। ওই চাকরিজীবীদের জন্য চাকরি অবসরকালীন সময়ের পরে যে বীমা সুবিধা প্রাপ্তির জন্য যে বীমা করা হয় সেটাকে আমরা বলছি পেনশন বীমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি বিবিধ বীমা, একটা হচ্ছে দুর্ঘটনা বীমা, মোটর গাড়ি বা মোটরসাইকেল বীমা, শস্য বীমা, ডাক জীবন বীমা এবং গোষ্ঠী বীমা। তোমরা জানো আমরা যেহেতু এটা ইন্টারনেটে ক্লাস নিচ্ছি, এই সময়ের পরিমাণটা অত্যন্ত কম। এই সময়ের মধ্যে এই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে তোমাদের সামনে একেবারে তুলে ধরাটা খুব কষ্টকর। সেই জন্য আমরা তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ক্লাসের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা ওইখানে আমাদের যে আজিজ কলেজের উচ্চ মাধ্যমিক ভবনে যে ওয়েবসাইট আমাদের যে ফেসবুক পেজ আছে সেইখানে তোমরা কমেন্ট করতে পারো। দেন আমি সেইখানে তোমাদের কমেন্টের জবাব হয় তোমাদের সরাসরি দেব অথবা ওই কমেন্টে আমি লিখিত আকারে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো জেনেছি আমরা হয়তো আগামীতে এই ধরনের আরো কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে আমরা আজকে কি কি বিষয় জানলাম? একটা হচ্ছে বিবিধ বীমা। বিবিধ বীমা কি কি? দুর্ঘটনা বীমা, এটা হচ্ছে কি দুর্ঘটনাজনিত মৃত্যু বা অবসরতা। আর একটা হচ্ছে নির্দিষ্ট বা সকল ধরনের রোগ বা অসুস্থতার জন্য। এরপরে হচ্ছে হাসপাতাল এবং চিকিৎসার জন্য বীমা। দেন হচ্ছে তোমার মোটর গাড়ি অথবা মোটর সাইকেল বীমা। এটাকে আমরা ভাগ করেছি তিনটে ভাগে। একটা হচ্ছে আইনি বা আইনগত বাধ্যতামূলক বীমা, আর হচ্ছে তৃতীয় পক্ষের ক্ষতির জন্য বীমা, আর এই দুটো মিলে সমন্বয় করে আমরা বলেছি সেটা হচ্ছে তোমার সার্বিক বীমা। এরপর আমরা শস্য বীমা আলোচনা করেছি যে শস্যের প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কোনো কারণে যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণের জন্য যে বীমাটা আমরা করব সেটা হচ্ছে শস্য বীমা। আর ডাকঘর বীমা হচ্ছে আমাদের পোস্টাল বা ডাকঘর কর্তৃক যে জীবন বীমা পত্রটি প্রচলিত আছে অতি অল্প প্রিমিয়ামের মাধ্যমে, সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার ডাক জীবন বীমা। আর
আমার সবার শেষে আলোচনা করেছি গোষ্ঠী বীমা, যেটাকে আমরা গোষ্ঠী জীবন বীমা এবং গোষ্ঠী পেনশন বীমা আকারে হিসেবে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমরা তোমাদের টেক্সট, যেমন তোমাদের কাছে যে বইগুলো আছে সেই বইগুলো দেখে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি আশা করি কিছু তোমাদের উপকার হবে, এবং যদি সমস্যা হয়, আমি তো একটু আগেই বললাম, তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, অথবা তোমরা ওইখানে কমেন্টে তোমাদের সমস্যার কথা উল্লেখ করলে আমি তোমাদের সাথে যে কোনো ভাবে হোক এই সমস্যার সমাধান করার চেষ্টা করব, এবং আগামী ক্লাসে আমি ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, বাড়িতে থাকো এবং সুস্থ থাকো, নিজে নিরাপদ থাকো, অন্যকে নিরাপদ রাখো, কারণ এই করোনার ভয়াবহতা আমরা বাঙালিরা এখনো উপলব্ধি করতে পারছি না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা নিজেরা সুস্থ থাকবা, অন্যদেরকে সুস্থ রাখার জন্য সবাই বাড়িতে থাকবা। আমি আবার বলছি, স্টে অ্যাট হোম, স্টে অ্যাট হোম, স্টে হোম। নিজেরা বাড়িতে থাকো, অন্যদেরকে বাড়িতে থাকার জন্য উদ্বুদ্ধ করো। এতে আমাদের কল্যাণ, তোমার কল্যাণ, সবার কল্যাণ, দেশের কল্যাণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।